হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ইন্টারেক্টিভ ক্যাটস এর আজকের এই ফ্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। সো আজকে আমাদের এই ওয়েবিনারে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন সত্যম দাস দাদা। দাদা কাজ করছেন সেবার্ক সলিউশনস ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে। সো এই পুরো সেশনটা চলাকালীন আমরা তো অবশ্যই অনেক কিছুই শিখবো। সো আপনারা চেষ্টা করবেন আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখতে। আপনাদের যে কোয়েশ্চেন গুলো থাকবে সেগুলো আপনারা চ্যাটে লিখে জানাবেন, আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো নিব। দাদা, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। অলরাইট। ফার্স্ট আমাকে বলবেন যে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এভরিওয়ান? জি। অলরাইট। ওকে, সো হ্যালো এভরিওয়ান। অ্যাজ অলরেডি হোস্ট আপনাদেরকে বলেছে, আমার নাম হচ্ছে সত্যম দাস। আমি বর্তমানে আছি হচ্ছে সেভার সলিউশনস এ অ্যাজ এ লিড ইউআইএক্স ডিজাইনার হিসেবে। সো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট, মানে আমার ফার্স্ট ইন্টারেক্টিভ কেয়ার্স এ একটা ফ্রি ওয়েবিনার। সো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি দেখবো হচ্ছে কিভাবে একটা রেসপন্সিভ ইউআই বানানো যায়। সো ফিগমা দিয়ে আমরা কিভাবে একটা ইউআই কে রেসপন্সিভ করতে পারি, বা ফিগমাতে একটা ইউআই রেসপন্সিভ করার ওয়েটা কি, এই বিষয়টা আজকে আমরা দেখব। সো যারা অলরেডি জানেন কিভাবে ফিগমাতে রেসপন্সিভ ইউআই ডিজাইন করতে হয়, সো আমি তাদেরকে একটু বলতে চাই যে আপনাদের কাছে হয়তো ক্লাসটা একটু বা এই ফ্রি ওয়েবিনারটা হয়তো একটু বোরিং লাগতে পারে, বাট এই ফ্রি ওয়েবিনারটা হচ্ছে একদম বেসিক থেকে স্টার্ট করবো আমরা, যারা একেবারেই জানে না বা যারা ইউআইএক্স এ নতুন। সো এই বেসিক একটা থেকে আমরা কিভাবে হচ্ছে একটা রেসপন্সিভ ইউআই ডিজাইন করতে পারি ফিগমাতে, এই জিনিসটা আজকে আমরা দেখবো। তো যারা একেবারেই নতুন ওদেরকে বলবো একটু ভালো মতো দেখুন, বিকজ আমরা যখন ইন্টারেক্টিভ কেয়ারসে বা আদার প্ল্যাটফর্মে ক্লাস নেই আপনার রেসপন্সিভ কিভাবে, সো ওই ক্লাসটাই বেসিক্যালি আজকে নিব। সো আপনি একটা ফুল একটা ক্লাস পাচ্ছেন। আচ্ছা, সো রেসপন্সিভ ইউআই যাওয়ার আগে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ রেসপন্সিভনেস, বা আমরা রেসপন্সিভ ইউআই বলতে আসলে কি বুঝি। দেখুন, অধিকাংশ ইউজার ওয়েবসাইট বলেন বা কোনো ধরনের ইন্টারনেটের ডেটা বলেন, সেটা কনজিউম করতে পছন্দ করে হচ্ছে তাদের ফোনে। আমরা যখন কোন একটা প্রোডাক্ট লিখে সার্চ করি বা অনলাইনে কিছু একটা সার্চ করি, মোস্ট অফ দ্য টাইম আমরা আমাদের ফোন থেকে সেটা করি। তো সেই কারণে যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে যাই, দ্য ওয়েবসাইট শুড বি রেসপন্সিভ, মানে আমার ফোনে যাতে ওয়েবসাইটটা খুব সুন্দর মতো লোড হয়, আমি যাতে প্রপার ইনফরমেশনটা পাই। হুম। আবার সেম ওয়েবসাইটটা যদি আমি আমার ল্যাপটপ থেকে ওপেন করি, তাহলে যাতে আমি একটা ওয়েব ইন্টারফেস দেখতে পাই। সো একটা ওয়েবসাইট ডেস্কটপের মধ্যে একরকম আচরণ করতেছে, ল্যাপটপের মধ্যে একরকম আচরণ করতেছে, ফোনে একরকম আচরণ করতেছে। ডেস্কটপে দেখতে এত বড় লাগতেছে, ল্যাপটপের মধ্যে এতটুকু লাগতেছে, আর ফোনের মধ্যে এতটুকু হয়ে যাচ্ছে। সো এই যে ডিভাইসের উইডের সাথে ওয়েবসাইটটা যে তার উইডটা চেঞ্জ করতেছে, এটাই বেসিক্যালি হচ্ছে রেসপন্সিভনেস। সে ডিভাইসের উইড অনুযায়ী সে ছোট হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে। সো একটা ইউআই আমরা ফিগমাতে ডিজাইন করব, তো সেটাকে আমরা কিভাবে ফিগমার ভিতরই রেসপন্সিভ করতে পারি, ওটাই হচ্ছে আজকের ক্লাসের টপিক। এন্ড এটা একটা প্র্যাকটিসের বিষয় আছে, সো প্র্যাকটিস করতে হবে এই জিনিসটা। সো আমরা যদি এক্সাম্পলটা একটু দেখি, সাপোজ আমি যদি আমার একটু ব্রাউজারে যাই, আই গেস আপনারা আমার ব্রাউজারটা দেখতে পাচ্ছেন। সো আমরা যদি একটু ব্রাউজারে যাই, সাপোজ আমি যদি সার্চ করি, কথার কথা হচ্ছে পাঠাও, হ্যাঁ পাঠাও.com-এ গেলাম। সো আমি পাঠাওয়ের ওয়েবসাইটটাতে ল্যান্ড হয়েছে। হুম। সো এখন দেখেন ওয়েবসাইটটাকে যদি আমি ছোট করি, দেখেন ডিভাইসের উইডথ অনুযায়ী ওয়েবসাইটটা কিন্তু তার এলিমেন্ট গুলোকে শ্রিঙ্ক করতেছে বা প্লেসমেন্টটাকে চেঞ্জ করতেছে, দেখছেন। আবার যদি ছোট করতে থাকি, এই যে আবার হচ্ছে ব্রেক হলো, আবার ছোট করলাম, আবার ব্রেক হলো। সো দেখুন ডিভাইসের উইডথ অনুযায়ী ওয়েবসাইটটা তার রূপ কিন্তু পাল্টাচ্ছে।
এই জিনিসটাকে বেসিক্যালি আমরা বলতেছি হচ্ছে একটা রেসপন্সিভনেস, ওয়েবসাইটের রেসপন্সিভনেস। হুম। সো কয় ধরনের ইউআই আমাদেরকে ডিজাইন করতে হয় বা কিভাবে একটা ওয়েবসাইটকে আমরা রেসপন্সিভ করব, এটাই বেসিক্যালি আজকের ক্লাসের টপিকটা আর কি। ওকে, সো ফুল স্ক্রিন যদি করি তাহলে ইউ উইল সি ইট লাইক দিস। ওকে, আচ্ছা। ভাইয়া, একটু যদি ইন্টারাপ্ট করি, মানে আমি বুঝতে পারছি জি। হয়তো প্রবলেমটা, মানে স্ক্রিনে আপনাকেও দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে আমরা আপনার স্ক্রিন শেয়ারটাও দেখতে পাচ্ছি। তো এর জন্য হয়তো লার্নার্সদের একটু প্রবলেম হচ্ছে, কারণ ওই স্ক্রিনটা একটু ছোট হয়ে গিয়েছে আর কি। So, এইটা যদি ওকে, চেঞ্জ করা যায়। তাহলে আহ এটাকে ঠিক করে কেমনে? আই হ্যাভ নো আইডিয়া। ওকে, অ্যাডজাস্ট। আচ্ছা, এখন কি ওকে আছে? আহ না ভাইয়া, মানে আপনার ভিডিওটা অফ হয়েছে, বাট হচ্ছে যে স্ক্রিনটা আসলে স্প্লিট হয়ে আছে। ওকে। জি। ওকে, আই গেস এখন ওকে আছে। জি ভাই। ওকে, সো আমাকে না দেখলেও চলবে। ভাই, এখন আপনি ভিডিও অন করলেও আই গেস আমরা দেখতে পারবো, মানে ঠিকভাবেই দেখতে পারবো। আহ এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। অলরাইট। সো আমরা আমাদের ক্লাসে চলে আসি। সরি ফর দ্য ডিলে। সো আমরা আমাদের ক্লাসে চলে আসি। তো ফিগমাতে যদি একটা রেসপন্সিভ ওয়েবসাইট আমরা বানাতে যাই, তাহলে ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অটো লেআউট। আই গেস এখানে অনেকের অটো লেআউট সম্পর্কে আইডিয়া আছে। হ্যাঁ। সো এই ফিগমাতে দেয়ার ইজ আ ফিচার যেটার নাম হচ্ছে অটো লেআউট। সো এই অটো লেআউটটা কিভাবে কাজ করে এটা একটু বুঝার বিষয় আছে, এবং অনেকে আসলে শুরুতে এটা ক্যাচ করতে পারে না। সো এটা বুঝার সাথে সাথে প্র্যাকটিসেরও কিন্তু একটা বিষয় আছে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট অ্যালং। বাট হোপফুলি আজকের ক্লাসের পর অটো লেআউটটা আপনাদের কাছে ইজি লাগবে। হ্যাঁ। সো অটো লেআউটটা কেমনে করতে হয় আই গেস সবাই আপনারা দেখতে পাচ্ছেন। সো অটো লেআউটটা আমরা শিখবো একটা বাটনের মাধ্যমে। একটা বাটন ডিজাইন করে আমরা অটো লেআউটটা দেখবো। হ্যাঁ। সো কথার কথা আমরা একটা বাটন লিখি। সো লিখলাম হচ্ছে বাটন, দেখলাম। সো অটো লেআউট করার ওয়েটা হচ্ছে অবজেক্টটাকে সিলেক্ট করে শিফট এ প্রেস করা। শিফট এ। তো আমরা শিফট এ প্রেস করলাম, সো দেখেন জিনিসটা কিন্তু অটো লেআউট হয়ে গিয়েছে। এটা এখন একটা অটো লেআউট প্রপার্টি হয়ে গিয়েছে। সো আমি এখন তার উপরে, নিচে, ডানে, বামে প্যাডিং সেট করতে পারবো। সো প্যাডিংটা আমি এখান থেকে সেট করতে পারি। সো আমি 8-এর জায়গায় দিতে পারি হচ্ছে 16। আমি এ পাশে দুই পাশে দিতে পারি হচ্ছে 32। এই যে, সো দেখেন দুই পাশে পড়ছে হচ্ছে আপনার 32, আর উপরে পড়েছে হচ্ছে আপনার 16। তাই না? খুব সহজে আমরা প্যাডিংটা সেট করতে পেরেছি। দিস ইজ কল প্যাডিং। আমি যদি এখন এটার ভিতরে একটা কালার দিতে চাই, তাহলে এই যে এখানে একটা অপশন আছে ফিল। সো ফিলে গিয়ে আমরা যে কোনো একটা কালার সেট করে দিতে পারি। সাপোজ আমি এই কালারটা সেট করলাম। দেন আমরা এটাকে যদি একটু রাউন্ড করতে চাই, তাহলে আমরা এখান থেকে একটা রাউন্ড দিতে পারি, ধরুন দিলাম কত, 12। তো দেখুন আমাদের কিন্তু একটা বাটন রেডি হয়ে গিয়েছে। হুম। তো এই অটো লেআউটের সুবিধাটা কি? হ্যাঁ। সো এই অটো লেআউটের সুবিধাটা হচ্ছে আমরা যখন কোন একটা টেক্সট লিখবো, ওটা অনুযায়ী দেখেন এই বাটনটা ছোট বড় কিন্তু হয়ে যায়। দেখছেন বাটনটা ছোট বড় হচ্ছে। প্যাডিংটাকে ঠিক রেখে সুন্দর মতো সে তার উইডথটাকে নিয়ে নিচ্ছে।
তো এই কারণে হচ্ছে অটো লেআউটটা করা, এবং রেসপন্সিভনেসে এই জিনিসটা কিন্তু লাগে। ওকে, তো এভাবে হচ্ছে আমরা অটো লেআউটটা করলাম। অলরাইট, দেন অটো লেআউটের আরো কিছু এক্সাম্পলস আসি। ধরুন আমি কিছু অবজেক্ট নিলাম, লাইক এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, কপি করলাম জাস্ট কয়েকটা অবজেক্ট। আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিই এগুলাকে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ধরুন এটাকে দিলাম হচ্ছে এটা, দিস ওয়ান, দিস কালার ইজ দিস। তারপর ধরুন এটাকে দিলাম হচ্ছে এটা। আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিই, তাহলে এক্সাম্পলটা বুঝতে আপনাদের ইজি হবে। এন্ড দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা এটাকে এই কালারটা দিই। সো অ্যাজ ইউ ক্যান সি আমরা কিন্তু কালারটা এখানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এগুলো সবগুলোকে আমরা হচ্ছে অটো লেআউট করব। অটো লেআউট করার ওয়েটা কি, একটু আগে আমরা জেনেছি যে সবগুলো অবজেক্টকে ধরে আমরা প্রেস করব হচ্ছে শিফট এ। তো শিফট এ প্রেস করলাম, এটা একটা অটো লেআউট হয়ে গিয়েছে। দেন আগের মতো আমি যদি উপরের মধ্যে প্যাডিং দিতে চাই, দিলাম 8, দুই পাশে প্যাডিং দিতে চাই 8 দিলাম, উপরে 8 প্যাডিং দিলাম, এই পাশে 8 প্যাডিং দিলাম। মাঝখানে দেখেন 3 দেওয়া আছে, এটা হচ্ছে ইচ অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের মাঝখানে কি পরিমাণ গ্যাপটা থাকবে, প্যাডিংটা। সো এটা আমরা সেট করতে পারি এই যে এখান থেকে। সো সাপোজ এটাকে দিলাম হচ্ছে 4, এই যে অ্যাজ ইউজুয়াল আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, আমার হোয়াইট। সো দেখুন এখানের মধ্যে জিনিসটা কিভাবে কাজ করছে অটো লেআউটটা। ওকে, এই স্পেসিফিক অটো লেআউটটার মধ্যে এখানে একটা অপশন অলরেডি সিলেক্টেড আছে, এটাকে বলা হয় হচ্ছে হরাইজন্টাল লেআউট। মানে এই অবজেক্ট গুলো বাম পাশ থেকে ডান পাশের দিকে আছে, এই যে অ্যারো সাইনটা দিয়ে এটাই কিন্তু বোঝানো হচ্ছে। সো তার মানে দেখেন আমি যদি এটাকে ছোট করতে থাকি, দেখুন অবজেক্টটাকে যদি ছোট করতে থাকি, এটা কিন্তু এরকম ফিক্সই থাকবে, কারণ তার ডিরেকশনটা দেওয়া আছে বাম পাশ থেকে ডান পাশে। একটু লজিক্যালি জিনিসটা চিন্তা করেন। হ্যাঁ, আমি একটা অবজেক্টের ডিরেকশন সেট করে দিয়েছি হচ্ছে বাম পাশ থেকে ডান পাশে। এই যে, তো দেখেন আমি যখন এটাকে ছোট করব, এ কিন্তু এই জায়গাটার মধ্যে ফিক্স থাকবে, সে কিন্তু নড়তেছে না, বস আমি ফিক্স করে দিয়েছি ডিরেকশনটা। এখন আমি যদি ডিরেকশনটা উপর থেকে নিচে দেই ভার্টিক্যাল, তাহলে দেখেন জিনিসটা দেখতে এরকম লাগবে। ক্লিয়ার সবাই এই জিনিসটা? আমি জাস্ট ডিরেকশনটা সেট করতেছি, দ্যাটস ইট। হুম, সো অ্যাজ ইউজুয়াল আমরা এটা এভাবে রাখলাম। বাট এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এই অ্যারো সাইনটা, যেটাকে আমরা বলি হচ্ছে র্যাপ, র্যাপ টুল। এখন এই র্যাপ টুলটার কাজ কি? ধরুন আমরা যখন কোন একটা আইটেমকে রেসপন্সিভ করি বা কোন একটা ইউআই কম্পোনেন্টকে রেসপন্সিভ করি, তখন যখন স্ক্রিন সাইজটা ছোট হয়, তখন অবজেক্ট গুলো কিন্তু জায়গা না পেয়ে নিচে নেমে যায়। কিন্তু এখানে তো নিচে নামতেছে না, স্ক্রিন ছোট হচ্ছে, অবজেক্ট গুলো নিচে নামতেছে না, তাই না? এই যে আমরা পাঠাওয়ের ওয়েবসাইটে যেরকম দেখলাম, এই যে পাঠাওয়ের ওয়েবসাইটে যদি যাই, আমরা যেরকম দেখলাম যে এই যে ছোট করতেছি, আর দেখেন জিনিসগুলো নিচে নেমে যাচ্ছে, এই দেখছেন আস্তে আস্তে নিচে নামতেছে, এই যে। বাট এখানে তো জিনিসটা হচ্ছে না, এই যে আর্টবোর্ডটাকে ছোট করতেছি, বাট নামতেছে না। এটাকে দূর করতে হবে হচ্ছে আমার কি দিয়ে? র্যাপ টুল দিয়ে। আমি চাচ্ছি যে যখন ছোট হবে, এই যে তখন এক একটা বলস আস্তে আস্তে নিচে নেমে যাবে। তো এটা করার জন্য কি করতে হবে?
আমার র্যাপ টুলটা সিলেক্ট করতে হবে, দ্যাটস ইট। এবার ছোট করি, দেখছেন নিচে নেমে যাচ্ছে, সুন্দর না? আবার যখন সে জায়গা পাচ্ছে অটোমেটিকলি উপরে চলে আসতেছে, এই এন্ড দেন দিস। আগে সবাই বুঝতে পারছে জিনিসটা। সো দেখেন এখানের মাঝখানের গ্যাপটা সিলেক্ট করা ছিল হচ্ছে 4, তার মানে যখনই সে 4 পিক্সেলের থেকে কম গ্যাপ পাবে, 4 পিক্সেলের থেকে যদি বেশি গ্যাপ পায় তাহলে সেইভাবেই থাকবে। যখন সে 4 পিক্সেলের থেকে কম গ্যাপ পাবে তখনই সে ব্রেক হবে। এই যে সে যখন দেখতেছে 4 পিক্সেলের থেকে সে কম গ্যাপ পাচ্ছে আর সঙ্গে সঙ্গে সে ব্রেক হয়ে যাচ্ছে। হুম? এখন আমি যদি এই গ্যাপটাকে অটো করে দিই, যে জিনিসটা অটো মানে সে অটোমেটিকলি নিয়ে নিবে গ্যাপ, তাহলে দেখুন যখনই সে একটার সাথে একটা লেগে যাচ্ছে তখনই সে ব্রেক হচ্ছে, আদারওয়াইজ সে ব্রেক হচ্ছে না। এই যে দিস দিস, ক্লিয়ার? আগেরটা ছিল হচ্ছে 4 পিক্সেলের থেকে যখন কম গ্যাপ পাবে তখন সে ব্রেক হবে, আর অটো মানে হচ্ছে যখন একে অপরের সাথে একেবারে লাগা লাগা অবস্থা ওই সময় গিয়ে ব্রেক হবে। দুইটা কেসই কিন্তু আমাদের লাগে আমাদের ইউআই ডিজাইনের ক্ষেত্রে। হুম, সো এটাকে বলা হয় হচ্ছে ডিরেকশন। একটা হচ্ছে আপনার ভার্টিক্যাল ডিরেকশন, আরেকটা হচ্ছে আপনার হরাইজন্টাল ডিরেকশন, আরেকটা হচ্ছে আপনার র্যাপ। এই সবগুলো কিন্তু লাগে। ওকে, সো এগুলা দিয়ে হচ্ছে আমরা একটা অবজেক্টকে অটো লেআউট করতে পারি, বা এই যে রেসপন্সিভ যে প্রপার্টিজ গুলো এগুলো ডিফাইন করতে পারি। ক্লিয়ার সবাই? নাও আমরা একটা হ্যান্ড রেস পেয়েছি, আমরা একটা কোয়েশ্চেন নিতে পারি। সো মনিরুজ্জামান, যদি আপনার কোনো কোয়েশ্চেন থেকে আপনি আস্ক করতে পারেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি মনিরুজ্জামান বলছিলাম। ভাই আমি হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার, আমি চাচ্ছিলাম ইউআই ইউএক্স ডিজাইনটা শিখতে। তো আসলে আমি তো নতুন, তো আসলে আমি তেমন কিছু বুঝতেছি না। এটা কি কোনো সেশন রাখবেন ক্লাসের লাস্টে, যে যারা নতুন শিখতে চাচ্ছে বা এরকম কিছু? আচ্ছা, ওটা এই ডিসকাশন গুলো আমরা হচ্ছে ক্লাসের আপনার হচ্ছে একদম লাস্টের দিকে রাখি। ও আচ্ছা আচ্ছা, ওকে হ্যাঁ, ভাই, থ্যাংক ইউ। ওকে, এটা জানার জন্য আমি ইয়া করছিলাম। ওকে। ঠিক আছে। সো র্যাপ ডিরেকশনটা কি? সবাই একটু লজিক্যালি চিন্তা করেন, হ্যাঁ, বি লজিক্যাল ফর এ সেকেন্ড। হ্যাঁ, দেখুন আমি ইচ অবজেক্টের মাঝখানে 4 গ্যাপটা ফিক্স করে দিছি, যে দুনিয়া উল্টে গেলেও তোমাদের মাঝখানে গ্যাপ থাকবে 4। এটা ফিক্সড, এটাকে বলা হচ্ছে ফিক্সড, যে 4 ফিক্সড তোমাদের মাঝখানে, তোমরা কোনোভাবেই নড়বা না। এটা আমি তাকে সেট করে দিয়েছি লজিক্যালি। এখন আমি যতই বাড়াই না কেন সে কিন্তু 4 নিয়েই থাকবে, সে কিন্তু বাড়বে না। আর যখন আমি এটাকে কমাবো, র্যাপটা সিলেক্ট থাকা অবস্থায় যখন আমি এটাকে কমাবো, তখন সে যখন 4 পিক্সেলের কম গ্যাপ পাবে তখনই সে ব্রেক হবে, আদারওয়াইজ ব্রেক হবে না। জি। দেখেন এখানে মাঝখানে কিন্তু 4ই আছে, তারা নিচে নিচে আসছে ঠিকই, বাট তাদের মাঝখানে গ্যাপটা কিন্তু 4ই আছে। লজিক্যাল, হ্যাঁ, 4 সেট করছি, সো দুনিয়া উল্টে গেলেও 4 কিন্তু হবে না। বাট আমি যদি অটো সিলেক্ট করি, এই যে যে তোমাদের মাঝখানে গ্যাপটা কি, অটো, অটোমেটিকলি নিয়ে যাবা, যা জায়গা পাবা তাই নিয়ে নিবা। সেটা কেমনে হচ্ছে দেখেন, টান দিলাম, দেখছেন বাড়তেছে এটা, কারণ তাদের মাঝখানে গ্যাপটা অটো, যত স্পেস পাবা নিয়ে নিবা।
দেখছেন? যত স্পেস পাবে নিল না, কিন্তু যখনই সে একে অপরের সাথে লেগে যাবে আর স্পেস পাবে না, একদম স্পেস হবে হচ্ছে 0 পিক্সেল, তখনই সে গিয়ে ব্রেক হবে, তার আগে ব্রেক হবে না। এই যে ব্রেক, এই ব্রেক, বুঝতে পারছেন? এটা হচ্ছে অটো প্রপার্টিস। আমি যদি আবার এটাকে 4 করে দিই, তাহলে দেখেন সে আগের মতোই 4 নিয়েই থাকবে। এই যে, তো এটাকে টানলে কিন্তু আর আসবে না, কারণ গ্যাপ হচ্ছে 4। এবার সবাই বুঝতে পারছেন? আই হোপ বুঝতে পারছেন। অলরাইট, না, এই জিনিসটা আমরা দেখলাম, এটা কিন্তু অটো লেআউটের জন্য লাগে। এই যে ডিরেকশন গুলো না, এগুলো অটো লেআউটের জন্য লাগে। আরো অনেক কিছু আছে, বাট ওটা আজকের ক্লাসে না জানলেও চলবে, বাট ওটার জন্য একটু ডিটেল একটু সময় দেওয়া প্রয়োজন। বাট এই জিনিসগুলো বেসিক্যালি অটো লেআউটের জন্যই। ওকে, সো এটা গেল। এবার আসি হচ্ছে অটো লেআউটে আরো কয়েকটা জিনিস আছে, যেটাকে বলা হয় হচ্ছে হাগ, তারপর হচ্ছে আপনার ফিল, এন্ড দেন দ্য লাস্ট ওয়ান হচ্ছে ফিক্সড। অটো লেআউটের এই 3টা প্রপার্টিজ আছে। যে একবার এই হাগ, ফিল, ফিক্সড এই 3টা বুঝে গিয়েছে এবং কোথায় কোথায় ইউজ করতে হবে এটা বুঝে গিয়েছে, তার জন্য রেসপন্সিভ ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ডিজাইন করা কোনো ব্যাপারই না। স্টুডেন্টরা বেসিক্যালি হচ্ছে, বা যারা নতুন তারা হচ্ছে এই 3টা জায়গার মধ্যে গিয়ে মাইর খায়। কখন হাগ হবে, কখন ফিক্স হবে, কখন ফিল হবে, এই জিনিসগুলো তারা আসলে বুঝতে পারে। যেটা বললাম যে প্র্যাকটিসের একটা বিষয় আছে এবং লজিক্যালি চিন্তা করে কাজগুলো করতে হবে, তাহলে আসলে না বুঝে উপায় নেই। সো এই হাগ, এই ফিল আর ফিক্সড এই জিনিসটা আমরা এখন দেখব। ধরুন আমি একটা অবজেক্ট নিলাম, দিস, এটা আমার একটা অবজেক্ট। আমরা এখন দেখবো যে হাগ, হাগ জিনিসটা কি। আমি একটা অবজেক্ট নিলাম, হ্যাঁ, ধরুন 20 বাই 20 অবজেক্টটার সাইজ। আমি অবজেক্টটা একটা কালার দিই, দিস ওয়ান। সো এই হাগ, ফিল, ফিক্সড এগুলো তখনই অ্যাক্টিভেটেড হবে যখন আমি অবজেক্টটাকে অটো লেআউট করব। অটো লেআউট অ্যাক্টিভেশন ছাড়া এই জিনিসগুলো কাজ করে না, এগুলো ফিগমাতে আপনাকে শো করবে না। যখনই আমি এটাকে অটো লেআউট করব তখনই এগুলো শো করবে। সো অটো লেআউট করার ওয়েটা কি, একটু আগেই বলেছিলাম কিন্তু, শিফট এ, অবজেক্টটাকে সিলেক্ট করে শিফট এ, দেখেন এটা একটা অটো লেআউট হয়ে গিয়েছে। আমরা দেখতেছি কি, হাগ। সো যেহেতু অটো লেআউট হয়েছে, এটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিই ফিল থেকে, ধরুন হোয়াইট কালারটাই দিলাম। এই যে, সো এখন দেখেন এই যে অবজেক্টটা, অটো লেআউট অ্যাক্টিভেটেড করা এই অবজেক্টটা, তার উইথ কত, 36, হাইট কত, 36, এবং এটার পাশেই দেখেন লেখা আছে হাগ, হাগ। ফিগমা বাই ডিফল্ট অটো লেআউট করলে হাগ প্রপার্টিসটা অন করে দেয় বাই ডিফল্ট। এখান থেকে আপনি এটাকে ফিক্সড, ফিল এগুলো করতে পারেন, বাট ফিগমা যখন কোন একটা অবজেক্টকে অটো লেআউট করে তখন বাই ডিফল্ট সেটাকে হচ্ছে হাগড অবস্থায় রাখে। এই যে হাগ, হাগ মানে কি, হাগ মানে যেটা চিন্তা করছেন ওটাই, জড়িয়ে ধরা। সো এই আউটার হোয়াইট কালারটা এই ভিতরের আপনার ভায়োলেট যে কালারটা আছে সেটাকে জড়িয়ে ধরে রাখছে হাগ। এবার যদি আমি এটাকে টান দিই তাহলে দেখেন আসতেছে না, কারণ হাগ ছুটে গেছে, আমি তার থেকে দূরে সরে যাচ্ছি, আমি তাকে আর জড়িয়ে ধরে নাই। আমি যদি আবার এখান থেকে হাগ করে দিই তাহলে দেখেন সে অটোমেটিক তাকে দৌড়ায় গিয়ে জড়িয়ে ধরবে। বুঝেন কিন্তু ইনিশিয়ালি আমি দিয়ে রাখছি হাগ, বাট আমি যখন এটাকে ধরে
টান দিতেছি তখন দেখেন হাত কিন্তু ছুটে গেছে, আমি তার থেকে হচ্ছে দূরে সরে যাচ্ছি। বাট যখন আমি চাচ্ছি আমি তাকে আবার জড়িয়ে ধরবো, তখন আমি জাস্ট এখান থেকে জিনিসটাকে হাগ করে দিই। এটাই হচ্ছে হাগ প্রপার্টিস। এটাও লাগে কিন্তু আমাদের অটো লেআউট করতে। যদিও হাগটা খুব বেশি লাগে না, মেইন লাগে হচ্ছে যে ফিক্সড আর ফিল। হাগটা তো ফিগমা অটোমেটিকলি নিয়ে নেয়, আমাদেরকে সিলেক্ট করা লাগে না। ফিক্সড আর ফিলের মধ্যে হচ্ছে আপনার প্যাচটা লাগে, ওটাই আমরা দেখবো এখন। হ্যাঁ, সো এটা আমরা সবাই বুঝতে পারছি হাগটা, আগে সবাই বুঝতে পারছি। ওকে, সো এবার আসে হচ্ছে যে ফিক্সড আর ফিলের কাহিনীটা। হুম, সো এটার জন্য ফিক্সড আর ফিল বোঝার জন্য আমাদেরকে একটা ফিজিক্সে ফিরে যেতে হবে। ফিজিক্স, বেসিক ফিজিক্স। এটার জন্য আপনাকে সায়েন্স স্টুডেন্ট হওয়া লাগবে না, বেসিক ফিজিক্স। ধরুন আমার এখানে একটা ছবি আছে, এই যে দিস ওয়ান। কিসের ছবি এটা? কল্পনা করুন এটা হচ্ছে পানির ছবি, তরল, লিকুইড। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা বক্স। কল্পনা করুন যে দিস ইজ আ বক্স, অথবা এটা একটা পানির পাত্র। কল্পনা করুন সবাই, এটা একটা পানির পাত্র আর এটা হচ্ছে আমার পানি। তো পানিকে যখন কোনো পাত্রে রাখা হয়, এই যে, তখন আমরা ছোটবেলায় কি জানতাম পানি কি করে? ওই পাত্রের আকার নিয়ে নেয় না? তবে একটু কমেন্টের মধ্যে রিপ্লাই করতে পারে। পানিকে যেই পাত্রে রাখি ওই পাত্রের আকার ধারণ করে, এটাই তো জানতাম আমরা, তাই না? তো এখন দেখেন পাত্রটাকে যদি আমি বড় করি, পানির সঙ্গে সঙ্গে তার আকারটা নিয়ে নিবে না? হ্যাঁ কি না? অবভিয়াসলি হ্যাঁ। বা পানির পাত্রটাকে যতই ছোট করি, পানি ওরকম আকারটা নিয়ে নিচ্ছে না? এটাই তো আপনার হচ্ছে বেসিক ফিজিক্স, তাই না? পানিকে যে পাত্রে রাখবো ওই পাত্রের আকারটা ধারণ করবে। ওকে, সো এখন যদি এরকম হয় যে পানির পাত্রটা বড় কিন্তু পানি যাচ্ছে না, এরকম তো আসলে হয় না। এটা তো হচ্ছে কমপ্লিটলি ফিজিক্স কে হচ্ছে আপনার বৃদ্ধাঙ্গুলে দেখানোর মতো, তাই না? দ্যাট মিনস ওয়াটার ফিলস, তাই না? ওয়াটার ফিলস। আর এই যে পানির পাত্রটা, এটার একটা ফিক্সড হাইট এবং উইথ আছে। সবাই ক্লিয়ার? পানির যে পাত্রটা, এটার একটা ফিক্সড হাইট এন্ড উইথ আছে। হ্যাঁ, বাট যে ওয়াটার, তার কিন্তু ফিক্সড হাইট এন্ড উইথ নাই। সে যে ফিক্সড পাত্রে যাবে সেখানে সে ফিলস হয়ে যাবে। ক্লিয়ার সবাই? এভরিওয়ান, আই গেস সবাই ক্লিয়ার। সো ক্লাস হলে জিনিসটা একটু ইন্টারেক্টিভ হতো আর কি, যাই হোক। সো তার মানে হচ্ছে পানির পাত্রটা যদি আমি বড় করি, একটা ফিক্সড হাইট এবং উইথ দিই, তার সাথে সাথে পানিটা ফিলস হয়ে যাবে। তার মানে হচ্ছে ভিতরের এলিমেন্টটা ফিলস হয়, আর বাইরের এলিমেন্টটা বা বাইরের কন্টেনারটা ফিক্সড হয়, তাই না? বাইরের কন্টেনারটা ফিক্সড আর ভিতরের এলিমেন্টটা ফিলস। জাস্ট এই থিওরিটা জানলেই রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করা কোনো ব্যাপারই না। জাস্ট এইটুক, আর কিছু না। যে আউটার কন্টেইনার ফিক্সড আর ইনার এলিমেন্ট ফিলস, দ্যাটস ইট। এইটুক জানলেই হবে, আর কিচ্ছু লাগবে না। পানি থিওরিটা মনে রাখবেন জাস্ট। তো আউটার কন্টেনার
fixed inner element automatically fills. That's it. এই হচ্ছে ফিক্সড আর ফিলের কাহিনী, আর কিছু না। তো আসুন এবার এই জিনিসগুলো দিয়ে কিভাবে একটা রেসপন্সিভ ইউআই ডিজাইন করে দেয় ফিক্সড ফিল হাত দিয়ে, এটা দেখি। সো আমরা বেসিক্যালি একটা কার্ড ডিজাইন করব, হ্যাঁ, কার্ড, রেসপন্সিভ কার্ড। ওকে, অলরাইট, এগুলোকে আমি একটু দূরে সরাই রাখি। ওকে, সো ধরুন আমরা আজকে একটা ফুড পান্ডার কার্ড ডিজাইন করি আরো কিছু এলিমেন্ট দিয়ে। ওকে, অলরাইট, সো আমি একটু আমার ওয়েবসাইটে চলে গেলাম। সো আমার এখানে ফুড পান্ডা আগের থেকে অন করা আছে, এই যে। সো আমি কোন একটা আইটেমের ভিতরে যাই, লাইক পিজা বার্গ সাপোজ, আমি এটার ভিতরে গেলাম। আমার এখন একটা ছবি লাগবে, একটা ভালো ছবি লাগবে। সাপোজ আমি এখান থেকে কি ছবি নেওয়া যায়, ভালো একটা ছবি। আহ ধরুন এটা, এই ছবিটাকে নেওয়া যাবে, এই যে কপি ইমেজ করে আমি হচ্ছে এখানের মধ্যে পেস্ট করলাম। দ্যাটস ইট। অনেক বড় ইমেজ যদিও, এটা একটু ছোট করি। উইডথটা আমি দিই হচ্ছে কত, 200 দিই। আর হাইটটাকে আমি একটু ছোট করি, 120। ওকে, সো আমি একটা ইমেজ নিয়েছি, এবার আমি এটাকে একটা রেসপন্সিভ কার্ড বানাবো। হ্যাঁ, তো কেমনে বানাবো দেখ। সো রেসপন্সিভ কিভাবে করতে হয় আমরা কিন্তু একটু আগেই দেখছি। সো অবজেক্টটাকে ধরে আমরা দিব হচ্ছে শিফট এ। সো শিফট এ, এটা একটা অটো লেআউট হয়ে গেছে। আমি এটার নাম দিলাম হচ্ছে একটা ফুড কার্ড। ইউআই এর ভাষায় এটাকে বলা হয় হচ্ছে কার্ড। তো আমি এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, লাইক ফিল দিলাম হচ্ছে আমার হোয়াইট কালারটা। আমি দুই পাশে একটু প্যাডিংটা দেই, উপরে এবং পাশে হচ্ছে দিলাম হচ্ছে 8। আমি এটা একটা রাউন্ডনেস দিই, এই যে এখান থেকে ধরুন এটা রাউন্ডনেস দিলাম কত, 8। আমি ভিতরের এটার একটা রাউন্ডনেস দিই ধরুন 4। এই যে, হুম, alright. So, এবার আমাকে যে কাজটা করতে হবে, আমি ধরুন এখানে আমাদের টেক্সট গুলো অ্যাড করি, ঠিক আছে। লাইক এটার নাম হচ্ছে বারবিকিউ মিট মেশিন পিজা। সো আমি স্ট্রিংটাকে নিয়ে আসলাম, আপাতত এখানের মধ্যে আমি জিনিসটাকে লিখলাম বারবিকিউ মিট মেশিন পিজা। সো এটাকে যদি আমি একটু বড় সাইজ দেই, লাইক ধরুন 16, মিডিয়াম, এবং এটার ফন্টটা হবে হচ্ছে কথার কথা ব্ল্যাক টাইপের। সো এটাকে আমি এখন এখানের ভিতর টান দিয়ে ঢুকাই দিব, এই যে অটোমেটিকলি সে বসে যাবে। দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না। ওকে, অলরাইট। সো এবার আমাকে যে কাজটা করতে, আমি কিছু টেক্সট নিয়ে আসি, লাইক দিস, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটার সাইজটা আমি একটু ছোট রাখি, ধরুন 12 রেগুলার। হ্যাঁ, alright. এটার কালারটা আমি দিলাম হচ্ছে কথার কথা একটা এই কালার। দেন এটাকে আমি টান দিয়ে এখানে ভিতরের মধ্যে ঢুকাবো, অথবা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই যে ধরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। দ্যাটস ইট। এখন আপনারা এটা বলতে পারেন যে ঢুকালেন ঠিক আছে, কিন্তু এটা বের হয়ে গেছে কেন? এটা তো এখানের ভিতরে থাকার কথা, তাই না? এটা তো এখানে মানে এখান থেকে ভেঙে একদম বের হয়ে গিয়েছে। পানি থিওরির কথা মনে আছে? এই যে আউটসাইড যে কন্টেনারটা,
এটার যে হাইটটা হবে বা যে উইডথটা হবে এটা ফিক্সড, ভিতরের এলিমেন্টটা কি হতে হবে, ফিল, আদারওয়াইজ বের হয়ে যাবে। সো সেম থিওরিটা এখানে অ্যাপ্লাই করি। আউটসাইড কন্টেইনার, এই যে হোয়াইট এটা দেওয়া আছে কিন্তু ফিক্সড, দেখেন এটার চারপাশে হাগ বা ফিল কিছুই লেখা নাই, তার মানে এটা একটা ফিক্সড উইথ দেওয়া আছে, এই যে ফিক্সড উইথ 216। আর এটা দেওয়া আছে হচ্ছে হাগ, তাহলে থাকবে কেমনে, ইট শুড বি ফিল, এই যে দেখছেন, ফিল যখন দিয়ে দিয়েছি এটাকে ফিক্সড এর ভিতরে, সে অটোমেটিকলি ফিল হয়ে গিয়েছে, পানি থিওরি। তারপর আমি এটাকে একটা ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি, প্রাইসটা লিখি, লাইক ধরুন বিডিটি ধরুন 1350। আমি এটাকে একটা অন্য সাইজ দেই এবং এটাকে আমি একটু বলবো, এন্ড দেন আমি যে কাজটা করব, আমি একটা বাটন ক্রিয়েট করি, ধরুন অ্যাড টু কার্ট, অটো লেআউট করলাম, ব্যাকগ্রাউন্ড একটা কালার দেই, ধরুন এটা, এবং এটাকে ধরে আমি এখানের মধ্যে দিই। এখন বলুন তো, আমি যদি চাই এটা এরকম ফিল হয়ে যাবে, তাহলে এটাকে কি দিতে হবে এখানে, গ্যাস করতে আই গেস পারছেন সবাই, ফিল, সে অটোমেটিক করতে যাবে। এই হচ্ছে বেসিক্যালি থিওরি, একটা রেসপন্সিভ এলিমেন্ট বা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করা। আউটার কন্টেইনার ফিক্সড, ইনার এলিমেন্ট ফিল, দ্যাটস ইট। এবার দেখেন আমি যদি এটাকে টান দিই, দেখছেন এগুলো এটার সাথে সাথে যাচ্ছে, আবার যখন ছোট করব তখন দেখেন এটা যাচ্ছে না কেন, কারণ এটাকে হাত দেওয়া আছে, সো ইট শুড বি ফিল। তো দেখুন কি সুন্দর আমরা একটা রেসপন্সিভ কার্ড ডিজাইন করে ফেলছি, মজার না? সো এই কার্ডটা ধরুন ওয়েবসাইটে দেখতে এরকম লাগবে, ট্যাবে দেখতে এরকম লাগবে, ফোনে দেখতে এরকম লাগবে, দ্যাটস ইট, ইটস কমপ্লিটলি রেসপন্সিভ। জাস্ট একটা থিওরি, হুইচ ইজ পানি থিওরি। আউটার কন্টেনার যেটা হবে ইট শুড বি ফিক্সড, আর ইনার এলিমেন্ট যেটা হবে ইট শুড বি ফিল। সো আউটার কন্টেনার যদি ছোট হয়, ইনারটা অটোমেটিকলি ফিল হয়ে যাবে, আউটার কন্টেনার যদি বড় হয়, ইনারটা অটোমেটিকলি ফিল হয়ে যাবে, দ্যাটস ইট। এই একটাই থিওরি, আর কিছু থিওরি নেই। ফিক্সড হলে ভিতরে গুলো ফিল হয়ে যাচ্ছে, দেখছেন, এটা একটা রেসপন্সিভ কার্ড। এভাবে করে আমরা ফিগমাতে যে কোনো রেসপন্সিভ এলিমেন্ট ডিজাইন করতে পারি, এই একটাই থিওরি, আর কোনো থিওরি। হোপফুলি আপনারা সকলে এই জিনিসটা বুঝতে পারছেন। অবভিয়াসলি যারা একেবারে নতুন তাদের কাছে অনেক কনফিউজিং লাগতেছে, বাট দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ আ কোর্স ফর ইট। আমাদের একটা ইউআইউএক্স এর ক্যারিয়ার পাথ নামে একটা কোর্স ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে লঞ্চ করতে যাচ্ছে, ওখানে আরো ইন ডিটেইলস হ্যাঁ দেখানো হয় আর কি। একটা অটো লেআউটের আগে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মেনি থিংস, সো দ্যাটস ওয়াই দ্য কোর্স। তো আসলে 1 ঘন্টার মধ্যে যতটুকু বোঝানো যায়, দ্যাট ইজ প্র্যাকটিস একটা বিষয় আছে। হোপফুলি এই ভিডিওটা আবার দেখলে অন্তত এই জিনিসটা বানাতে পারবে। ওয়েব ভার্সন থেকে ফোনে নিলে ফন্ট কিভাবে ছোট হয়, সেক্ষেত্রে আপনাদের হচ্ছে স্ট্রিং ভ্যারিয়েবল লাগবে, অথবা আপনাদের হচ্ছে ভ্যারিয়েন্ট বানাতে হবে। দুই জিনিস, ভ্যারিয়েবল দিয়েও করতে পারেন, অথবা
আপনার ভ্যারিয়েন্ট বানিয়েও করতে পারেন। এটা আলাদা টপিক, দিজ আর আলাদা আলাদা ক্লাসেস। ভ্যারিয়েবলের জন্য আমাদের আলাদা ক্লাসই আছে, স্ট্রিং ভ্যারিয়েবল। আর ভ্যারিয়েন্টের জন্য আমাদের আলাদা ক্লাস আছে, এগুলো সবগুলো ফিগমার ফিচার। সো আপনি চাচ্ছেন যে যখন ফোনে আসবে, ফোন জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, এই সাইজটা আরো ছোট হয়ে যাবে, সেটার জন্য হয় ভ্যারিয়েন্ট ইউজ করতে পারেন অথবা স্ট্রিং ভ্যারিয়েবল ইউজ করতে পারেন। এগুলো আমরা ক্লাসে দেখি, তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস। ওকে, ফর মি আজকে এতটুকুই। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, যিনি হোস্ট আছেন আমি বলবো হচ্ছে ইউ ক্যান নাও, মানে সবাইকে ওপেন করে দিতে পারেন ফর কোয়েশ্চেন এন্ড আনসার সেশন। আচ্ছা, আমরা কিছু হ্যান্ড রেজ পাচ্ছি, কাইন্ডলি আপনার কোয়েশ্চেন গুলো করুন। কোয়েশ্চেন্স? সাইফুল ভাই হ্যালো, আপনি জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি জানতে চাচ্ছিলাম হচ্ছে আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে সিএমএসটা আছে ওখান থেকে ডিজাইনটা করতেছি, শিখতেছি কিছু। তো ওই ক্ষেত্রে যদি আমি এই সিগমার যে এই জিনিসটা ওটার সাথে ইন্টিগ্রেট করতে চাই তাহলে এটা কি পসিবল? আমার আইডিয়া নাই, এই জন্য আর কি জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, আবার একটু বলবেন, আমি ঠিক বুঝতে পারিনি মানে কোয়েশ্চেনটা। আমরা যদি ওয়ার্ডপ্রেসের যে ডিজাইনটা করে মানে ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে মানে ওইখানে যদি এরকম ডিজাইনের ইন্টিগ্রেট করতে চাই তাহলে কি এটা পসিবল, বা বা এই না ডিজাইনটা আসলে যদি ওয়ার্ডপ্রেসে নেওয়া যায় এরকম কোনো অপশন আছে কি এটা? আচ্ছা, না এরকম কিছু নেই। মানে ফিগমা ইটস বেসিক্যালি ডিজাইন টুল আর কি, আপনি এখানের মধ্যে জাস্ট ডিজাইন করতে পারবেন। আচ্ছা আচ্ছা। তাহলে এটা যদি এটাই। আমরা যে ওয়েবসাইটে যে দেখাইলেন আপনি যে ওই যে ফুড পান্ডাতে আছে এটা আমরা ওইখানে হুম। কিভাবে নিব, মানে ওইটা কি? না না, এটা জাস্ট একটা ডিজাইন, দিস ইজ নট আ কোডেড থিং। এটার কোনো ধরনের কোড বা কিছু নাই। এটা যখন আচ্ছা। ডেভেলপারকে হ্যান্ড ওভার করবেন তখন সে এটাকে দেখে দেখে কোড করবে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জাস্ট আ ডিজাইন। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি বলবেন। হ্যাঁ, রেসপন্সিভ ডিজাইনটা কি পুরোপুরি অটো লেআউটের মধ্যেই করতে হয় নাকি হ্যাঁ, অটো? সো ফিগমাতে যদি কখনো কোনো ডিজাইন করেন, সো ধরে নিলাম হচ্ছে জিনিসটা রেসপন্সিভই হবে। সো রেসপন্সিভের পূর্ব শর্তই হচ্ছে ইট হ্যাজ টু বি ইন অটো লেআউট। অটো লেআউট ছাড়া রেসপন্সিভ হবে না। আর ভাইয়া, আমরা কি ডিফারেন্ট স্ক্রিন সাইজ সিলেক্ট করে করব নাকি একটা ডিজাইনকে আমরা ভেঙে মানে সাইজ দিলে ওটা হচ্ছে ওখানে ফিট আচ্ছা, হয়ে যাবে এরকম ভাবে করতে হবে? বেটার হচ্ছে ডিফারেন্ট স্ক্রিন সাইজের জন্য করা। ডিফারেন্ট স্ক্রিন সাইজ। আমি যদি একটু অ্যাডভান্স কথা বলতেছি, বেটার হচ্ছে একটা ওয়েবের জন্য বানিয়ে এটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েন্ট করা, তাহলেই হয়ে যায়। হ্যাঁ, তখন কি আমরা ম্যানুয়ালি কিছু চেঞ্জ করতে পারবো? অবশ্যই পারবেন। ভ্যারিয়েন্ট থেকে আপনি যদি একটা মাদার ভ্যারিয়েন্ট বানান, ওখানে চেঞ্জ গুলো তো সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। জি জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, যে আমি কারেন্টলি ইউআই ইউএক্স ডিজাইনার। সো আমার কোশ্চেন হচ্ছে যে সাপোজ আমি হচ্ছে এডুকেশনাল ওয়েবসাইট ডিজাইন করব, কিন্তু ওইটার জন্য যে ইন্সপিরেশনগুলো আমি দেখি সেটা হচ্ছে মানে বিহ্যান্স, ড্রিবল বা থিম ফরেস্টে যে ইন্সপিরেশনগুলো দেখি, ক্লায়েন্ট বলতে চাই যে হচ্ছে এগুলো তো সেম, আমরাও দেখতেছি, নতুন কিছু লেআউটের ওপর ট্রাই করেন। তো সেক্ষেত্রে ভাইয়া তাহলে এডুকেশনাল ওয়েবসাইটগুলো তো সিমিলারই, নতুন কোনো থিমের উপর যদি আমি ট্রাই করি, কোন কোন ওয়েবসাইট দেখতে পারি বা কোন কোন ইন্সপিরেশন নিতে পারি? আচ্ছা, দেয়ার আর সাম, আমি বলবো হচ্ছে ওয়েবসাইটস আছে যেখান থেকে আপনি ইন্সপিরেশন নিতে পারেন। লাইক ফর এক্সাম্পল, যেহেতু আপনি হচ্ছে ওয়েবসাইটের কথা বলছেন, সো দেয়ার ইজ এ ওয়েবসাইট যেটার নাম হচ্ছে ল্যান্ড ফোলিও। ইফ আই এম নট, এই যে ল্যান্ড ফোলিওতে গেলে আপনি এখানে বেসিক্যালি হচ্ছে ওয়েবসাইট রিলেটেড, আপনি এখানে সব ধরনের ইন্সপিরেশন গুলো পাবেন। সো এখান থেকে দেখতে পারেন, দিজ আর অল অথেন্টিক ওয়েবসাইট আর কি। সো এগুলোর থেকে আপনি ইন্সপিরেশন নিতে পারেন। আর ভাইয়া যদি মোবাইল ডিজাইনের ক্ষেত্রে হয়, আর মোবাইল মোবাইল অ্যাপ্লিকেশন। ডিজাইনের ক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে মুবিন্স। তো মুবিন্স নামে একটা ওয়েবসাইট আছে, এখানের মধ্যে আপনি হচ্ছে ফোনের অথেন্টিক ফোনের স্ক্রিনশটস গুলো পাবেন ফ্লো ওয়াইজ।
যদিও এটা পেইড, বাট কিছু জিনিস তারা হচ্ছে ফ্রিতে দেখতে দেয়। আরো একটা আছে হচ্ছে layers.to, এই ওয়েবসাইটটার নাম। সো এখানের মধ্যে গেলেও আপনি হচ্ছে ইন্সপিরেশন গুলো দেখতে পারেন। লেয়ার্স ডট ভাইয়া আরেকবার বলবেন? layers.to, টিও, এই যে আচ্ছা। to। ওকে, হ্যালো এনিওয়ান এলস? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি বলবেন। ভাইয়া, ফিগমার কনস্ট্রেইন্ট এন্ড অটো লেআউট দুটোর পার্থক্যটা কি আপনি যদি একটু বলতেন? আচ্ছা, কনস্ট্রেন্টস আর অটো লেআউট। ওকে, সো কনস্ট্রেন্টস এক জিনিস, অটো লেআউট আরেক জিনিস। হ্যাঁ, কনস্ট কনস্ট্রেন্টসটা কি? জি তো এটা আমি যদি একটা সাপোজ একটা অবজেক্ট নিলাম, এটার ভিতরে আমি আরেকটা অবজেক্ট নিলাম, জাস্ট এটাকে আমি এই কালারটা দিই। তো আমি চাচ্ছি আমি যখন অবজেক্টটাকে টানবো, সে আমার হয় সাথে আসবে, না হলে আমার সাথে আসবে না, এরকম কিছু একটা করার। তাহলে সেটা আমরা এখন কিভাবে করতে পারি? ওকে, সো এটার জন্য আমার লাগে হচ্ছে কনস্ট্রেন্টস। হ্যাঁ, কনস্ট্রেন্টস জিনিসটাকে একটু ভালো মতো দেখেন সবাই, এটা একটা নতুন জিনিস, যদিও আমাদের লাগে অটো লেআউটে। সো আমি এই অবজেক্টটাকে ধরলাম, দেখেন এখানের মধ্যে এই যে জিনিসটা আসলো না, এটাই বেসিক্যালি হচ্ছে কনস্ট্রেন্টস। সো দেখেন এখানে কি দেখাচ্ছে, যে এটা উপরের সাথে হচ্ছে দড়ি দিয়ে লাগানো, এ পাশে হচ্ছে দড়ি দিয়ে লাগানো। এই যে দেখেন, খেয়াল করেন, উপরের সাথে হচ্ছে দড়ি দিয়ে লাগানো, এই পাশের সাথে হচ্ছে দড়ি দিয়ে লাগানো। তার মানে আমি যদি এটাকে টানি, সে আমার সাথে আসবে না। যদি টানি, দেখেন, কারণ সে দেখেন কেন, এই দুই পাশে হচ্ছে লাগানো। জিনিসটাকে একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করেন আর কি, দেখছেন সে আটকানো। So, এবার যদি আমি জিনিসটাকে এমন করি যে সে উপরের সাথে লাগানো আর এই পাশের সাথে লাগানো, এই যে, তাহলে কি হয়? তাহলে দেখেন, আচ্ছা, সো এটাকে আমি চেঞ্জ করলাম, তাহলে দেখেন এবার কি হয়। কনস্ট্রেন্টসটা আমি অটো লেআউটে করি, তাহলে একটু বুঝতে ভালো আমি ফ্রেম করছি, সো দ্যাটস ওয়াই প্রবলেমটা হচ্ছে। আমি এটাকে একটা অটো লেআউট করি, ফিল দিই, এই যে। অলরাইট, অলরাইট, সো এবার কনস্ট্রেন্টসটাকে হচ্ছে আমি উপরের সাথে লাগাই আর হচ্ছে এই পাশের সাথে লাগাই দিলাম, দেখেন। তাহলে আমি যখন এটাকে টানবো, দেখেন সে আমার সঙ্গে সঙ্গে আসতেছে। কি ব্যাপার, এই যে। সো এটা বেসিক্যালি এখানে লাগে। সো এক্সাম্পল দিয়ে যদি আমি জিনিসটাকে বুঝাই, লাইক ধরুন আমার এখানে কোন একটা আইকন আছে, ঠিক এই জায়গাটার মধ্যে। সো অটো লেআউট শুধুমাত্র হয় উপরে কাজ করে অথবা নিচে কাজ করে, অথবা সে হচ্ছে ডিরেকশন ওয়াইজ কাজ করে। এই যে আপনাদেরকে দেখালাম যে হরাইজন্টাল ডিরেকশন, ভার্টিক্যাল ডিরেকশন, অটো লেআউট হচ্ছে এইভাবে কাজ করে, এই যে। সো এটাকে যদি আমি এখানে প্লেসমেন্ট করতে চাই, তাহলে আমাকে ইউজ করতে হবে হচ্ছে এই যে ইগনোর অটো লেআউট। তো এটা যখন দিয়ে দিলাম, দেখেন আমি এটাকে সুন্দর মতো যে কোনো জায়গায় কিন্তু বসাতে পারতেছি অটো লেআউটের ভিতরে। তো আমি এটাকে এখানে বসালাম। এবার কনস্ট্রেন্টসটা দেখেন, উপরের সাথে লাগানো আছে আর পাশের সাথে লাগানো আছে, দেখছেন? এই যে টপের সাথে লাগানো আর পাশের সাথে লাগানো। এবার যদি আমি এটাকে টানি, সে আসতেছে না। কেন আসতেছে না? কারণ লজিক্যালি যদি আপনি চিন্তা করেন, সে উপরের সাথে আর পাশের সাথে লাগানো, সেটা ডিরেকশনটা আমাকে চেঞ্জ করে দিতে হবে, সে এটার সাথে লাগানো আর এটার সাথে লাগানো। এবার দেখেন সে আসবে।
জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারতেছেন? এটাই হচ্ছে কনস্ট্রেন্টস এর কাজ। কোন একটা অবজেক্টকে তার জায়গা মতো আটকাই দেওয়া, সে যাতে ওখান থেকে না নড়ে। আই হোপ সবাই বুঝতে পারছেন। এনিওয়ান এলস? কোয়েশ্চেন্স? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই ফার্স্টের দিকে আমি কোশ্চেন সরি লাস্টের দিকে আমি কোশ্চেন করছিলাম ভাই, আমি ওই যে বলছিলাম যে আমি নতুন ভাই, নিউ কামার। আসলে নতুন হিসেবে আমি যদি ইউআই ইউএক্স টা শিখতে চাই, তো আসলে একটু যদি ভাই এক্সপ্লেন করতেন। আচ্ছা, যেহেতু আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসেবে আছেন, জি ভাই। সো আমি কি আমার পোর্টফোলিও লিঙ্কটা এখানে শেয়ার করবো ভাই, একটু দেখবেন? না না, ওটা আচ্ছা মানে শেয়ার করার দরকার নেই। আচ্ছা আচ্ছা। সো আপনারা যারা গ্রাফিক ডিজাইনিং এ আছেন, তারা যদি ইউআইএক্স এর ডিজাইনে আসতে চান, তাহলে তাদের জন্য কিছু জিনিস অনেক ইজি হবে, কজ তারা তো অলরেডি গ্রাফিক্যাল যেসব টুলস গুলো আছে এগুলো সম্পর্কে তারা ইউজ টু। জি ভাইয়া, জি জি জি। সো তারা এই ডিজাইন টুলস গুলো বা ডিজাইন এলিমেন্ট গুলো বানানো, প্লেসমেন্ট, অ্যালাইনমেন্ট, কালার্স, ফন্ট, এগুলো নিয়ে অলরেডি এগিয়ে থাকবে। জি ভাইয়া, জি জি। সো তাদের আসলে অনেক কিছু জিনিস মানে নিতে অনেক ইজি হবে, যেটা হচ্ছে নতুনদের ক্ষেত্রে হয়তো একটু সময় লাগবে। সো আপনি যদি আপনার ক্যারিয়ার পার্টটা চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনার জন্য অনেক ইজি হবে আর কি। ভাইয়া এটা কতদিন সময় লাগতে পারে আনুমানিক ভাইয়া? এটা আহ আসলে এভাবে কিন্তু বলা যায় না, কারণ বলা হচ্ছে যায় না ভাইয়া? মানে যে জিনিসটা একজন ধরুন শিখতে 1 সপ্তাহ লাগলো, ওটা আরেকজনে একদিন লাগতে পারে। আচ্ছা তো আচ্ছা। আসলে আপনি এখন জিনিসটাকে কেমনে নিচ্ছেন, কতটুকু গ্রাফস করতে ভাইয়া পারছেন, কেমন আরেকটা জিনিস প্র্যাকটিস আসলে করছেন। ভাই আরেকটা জিনিস আমি কিন্তু প্রথমে আপনাকে বলছি আমি নিউ কামার। এটা হলো যে এখানে ইউআই ইউএক্স টা কি আসলে ভাইয়া ডিজাইন এবং ডেভেলপমেন্ট পার্ট কি আলাদা আলাদা এটা না ভাইয়া? যেমন ফিগমাতে আমি না, কিছুটা দেখছিলাম, একটু যদি এখানের এক্সপ্লেন মধ্যে করতেন। আসলে ডেভেলপমেন্টের কিছু নাই, পুরোটাই হচ্ছে ডিজাইন। আচ্ছা। আমরা হচ্ছে এই কোর্সের মধ্যে ডেভেলপমেন্টের লাস্টে হয়তো 2টা ক্লাস আছে, যেখানে আমরা একটু প্রোগ্রামিং বা হচ্ছে কোডিং নিয়ে একটু আলোচনা করব। আমাদের আউটলাইনটা দেওয়া আছে, ওখানে দেখতে পারেন। সো ওখানে আমরা কিছু এরকম প্রোগ্রামিং এবং কোডিং নিয়ে 2টা ক্লাস আলোচনা করব, আদারওয়াইজ দ্য হোল জার্নি উইল বি ইন ডিজাইন। জি ভাইয়া, জি জি জি। তাহলে ভাইয়া এমনিতে ম্যাক্সিমাম সময় যে আমরা এটা শিখবো আনুমানিক এটা কতদিন ওয়াইজ ভাই কোর্সটা চলবে আনুমানিক? তো এটা বেসিক্যালি হচ্ছে 6 মাস, 6 মাস। সবকিছু মিলাই 50+ ক্লাসেস, 50টারও 60। বেশি। জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। এনিওয়ান এলস? ভাইয়া চ্যাটে কিছু কোয়েশ্চেন আসছিল, ওইটা একটু আমি আপনার জন্য রিড আউট করি। সেটা হচ্ছে শুভ মন্ডল ভাই জানতে চাইছেন, স্যার রেসপন্সিভ ডিজাইন করলে কি ব্রেক পয়েন্ট ইউজ করা লাগে? ব্রেক পয়েন্টের ইউজ কেসটা কাইন্ডলি যদি একটু জানাতেন। আচ্ছা, সো রেসপন্সিভ ইউআই ডিজাইন করতে ব্রেক পয়েন্ট লাগে। সো ব্রেক পয়েন্ট গুলো বেসিক্যালি হচ্ছে আপনার 3-4 ধরনের ব্রেক পয়েন্ট নিলে আমাদের হয়ে যায়। ওয়েবের জন্য একটা ব্রেক পয়েন্ট, ট্যাবের জন্য একটা ব্রেক পয়েন্ট, আর হচ্ছে ফোনের জন্য একটা ব্রেক পয়েন্ট। সো ব্রেক পয়েন্টের সাইজ গুলো আইডেন্টিফাই করে ওই স্পেসিফিক সাইজের জন্য যদি আমরা কম্পোনেন্ট ডিজাইন করি, ভ্যারিয়েন্ট ডিজাইন করি, তাইলেই হয়ে যায়। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা ব্রেক পয়েন্টের জন্য আমার ইচ কম্পোনেন্ট কিন্তু রেডি থাকে। সো পরবর্তীতে আমাদের মানে ওগুলোকে এডিট করতে অনেক ইজি হয়ে যায়। সো বেসিক্যালি হ্যাঁ, ব্রেক পয়েন্ট লাগে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলুন। কোশ্চেনটা হচ্ছে যে ফিগমার ওই যে উইথ হাইট, তারপর হচ্ছে প্রত্যেকটা ডিজিটের পাশে কোনো পিক্সেল বা পয়েন্ট বা কোনো কিছু নাই। পিক্সেল, হ্যাঁ, পিক্সেল ফিগমা এটা কি কাজ করে পিক্সেলে। আচ্ছা? তো এটা যদি পিক্সেল হয় তাহলে আমি মানে এই যে কিছু কাজ করছিলাম যেটা হচ্ছে যে ইয়ের জন্য, ওই যে একটা অ্যাপস এর জন্য। সেখানে এক ডেভেলপার যে মানে যে ডেভেলপার, অ্যান্ড্রয়েড ডেভেলপার, সে তাকে সে যখন আমার কাজটা যখন করতে যায় তখন হচ্ছে দেখা যায় যে তার ফন্ট সাইজটা যেরকম দেখাচ্ছে আমার ফন্ট সাইজের যেটা, তার ওখানে হয়তো অত ভালো দেখাচ্ছে না, আমার এখানে তো এমনি ভালোই দেখাচ্ছিল। এটা আসলে কি সমস্যা? এই যে সমস্যাটা একটু কি, এটা একটু বলবেন? আচ্ছা, সো
বেসিক্যালি যখন একটা ফন্ট আমরা ইউজ করি, একটা ফন্টের কিছু প্রপার্টিজ থাকে, লাইক ফন্টটার নামটা কি, তার টাইপফেসটা কি, ফন্টের ওয়েটটা কি, মিডিয়াম, রেগুলার, সেমাই বোল্ড, এন্ড ফন্টের সাইজটা কি, ফন্টের লাইন হাইট কত, এন্ড ফন্টের ট্র্যাকিং কত। এগুলো কিছু হচ্ছে একটা ফন্টে এলিমেন্ট থাকে। হ্যাঁ, সো আপনার ডেভেলপার যদি এই স্পেসিফিক জিনিসগুলো ইউজ করে থাকে তাহলে আসলে অন্যরকম দেখানোর কথা না, যদি সবকিছু অ্যাকুরেটলি ইউজ করে থাকে। ও যদি পিক্সেলতে ইউজ করে থাকে তাহলে একই রকমই দেখাবে। সো আসলে আই গেস ও ঠিক মতো মানে আনতে পারে না, এরকম কিছু একটা হতে পারে। বাট আসলে ওরকম র্যাপিড চেঞ্জ হয় না যে ফিগমাতে একরকম দেখতেছে, ওয়েবে একরকম দেখতেছে, এরকম আসলে হয়। আই গেস বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি যতদূর জানি ফিগমাতে হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম অ্যান্ড ফ্রি ভার্সন ইউজ করা যায়। যদি আমি ফ্রি ভার্সন ইউজ করি তাহলে আমি কি অ্যাডভান্স লেভেলে শিখতে পারবো প্রিমিয়াম ভার্সন ছাড়া? আচ্ছা, সো প্রিমিয়াম ইউজুয়ালি কিন্তু লাগে না। সো যে স্টুডেন্ট ভার্সনটা আছে বা যে এডুকেশনাল ভার্সনটা আছে ওটা দিয়েই মোটামুটি সব হয়ে যায়। মানে ফিগমার অ্যাডভান্স ভার্সনে আপনার হচ্ছে ডেভ টুল আছে, আরো কিছু কিছু টুলস আছে, ওগুলো আসলে আমাদের লাগে না। তো যে ফ্রি ভার্সনটা আছে ওটাই এনাফ। যেমন প্রিমিয়াম ভার্সন হচ্ছে ভিডিও ইউজ করা যায় ইমেজের জায়গায়, ফ্রিটাতে যায় না। তো না গেলে নাই, তো ওটা আমাদের খুব একটা লাগে না। সো হ্যাঁ, সো ফ্রি মানে আমার যেটা দেখতেছেন এটা বেসিক্যালি হচ্ছে এডুকেশনাল ভার্সন, সো এটা দিয়ে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে, পেইডটা স্যার আমার কিন্তু নেওয়া লাগতেছে না। স্যার এডুকেশন ভার্সনটা হচ্ছে আপনার মানে কোনো লিমিট আছে যে এত বছরের জন্য ইউজ করতে পারবো? এরকম একটা লিমিট কি আপনাকে হচ্ছে ভেরিফাই করতে বলবে, সো অলরেডি ভেরিফাই হয়ে গেলে এটার কোনো লিমিট নাই আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এনি আদার কোয়েশ্চেন্স? ভাই আমরা কি জাস্ট ফিগমাতেই ডিজাইন করব না ভাই ফটোশপেও করা যায় এটা, না, বা আমরা ইলাস্ট্রেটরেও করা যায়? সোললি ইউজ করবো হচ্ছে ফিগমা, একটাই টুল। জি ভাই। ভাইয়া চ্যাট থেকে আরেকটা কোয়েশ্চেন নেই। মোজাম্মেল হোসেন ভাই জানতে চাচ্ছেন যে ইউআই ডিজাইনারের জন্য কি কি জানতে হবে, একটু যদি বলতেন। আমি রিসেন্টলি ইউআই ডিজাইনারের জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। ওকে, সো ইউআই ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে ইউ হ্যাভ টু হ্যাভ 360 নলেজ, টেকনোলজি সম্পর্কে, লাইক একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে, একটা অ্যাপ কিভাবে কাজ করে, দেন রিসার্চ মেথোডোলজিস, কিভাবে আমরা রিসার্চ করব, প্রবলেম ফাইন্ড আউট করব, আরো কিছু টার্ম আছে, কাজ আছে, টেস্টিং করা, তারপর হচ্ছে ডিজাইন করা, ইউআই ইউএক্স ডিজাইন করতে কি কি রুলস আমাদেরকে জানতে হয়, ডিজাইন সিস্টেম, অ্যান্ড ধরুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বেসিক ধারণা। এই জিনিসগুলো থাকলে মোটামুটি আপনি একজন মানে ইউআই ইউএক্স ফিল্ডে আপনি ভালো করতে পারবেন। শুধুমাত্র হচ্ছে ডিজাইন করতে পারেন এটুক নিয়ে আসাটা আসলে মানে ইয়া না, মানে কি বলবো, কমপ্লিট না। আর একটু বেশি জানতে, লাইক কম্পিউটার সম্পর্কে জানতে হবে, হ্যাঁ, কিভাবে একটা ওয়েবসাইট কাজ করে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে, ডিজাইন সিস্টেম, এই জিনিসগুলো সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতো। ওকে, দেন কোয়েশ্চেন্স? সোফার আসলে আমরা সব কোয়েশ্চেনই কভার করেছি। এরপরে আমাদের ক্যারিয়ার পাথ রিলেটেড কিছু কোয়েশ্চেন আছে। সো ওইটা তাহলে আমি একটু ক্যারিয়ার পাথটা নিয়ে আমাদের বলে দিই যে আমাদের সামনে ইউআই ইউএক্স ডিজাইন ক্যারিয়ার পাথের ব্যাচ 2 আসতেছে। তো সত্যম দাদা আমাদের ওয়ান অফ দ্য লিড ইনস্ট্রাক্টর, এবং এর সাথে নাইমুর ভাই থাকছেন, এবং সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন জিসান ভাই। আশা করি আপনাদের এর মধ্যে অনেকেই নাইমুর ভাই এবং জিসান ভাইয়ের ওয়েবিনার দুইটাতেও ছিলেন। সো আমাদের এই ক্যারিয়ার পার্টটাতে কি থাকতেছে, 100টার বেশি প্রি রেকর্ডেড ভিডিওস থাকতেছে, 50টার বেশি লাইভ ক্লাস থাকছে, প্রজেক্ট অ্যাসাইনমেন্ট থাকতেছে। লাইভ ক্লাসগুলোর বাইরে ডেইলি 2 বেলা সাপোর্ট সেশন থাকতেছে। এবং যদি আপনারা সাকসেসফুলি আসলে ক্যারিয়ার পার্টটা কমপ্লিট করতে পারেন, সেই ক্ষেত্রে ইন্টারেক্টিভ কেয়ার্স যেসব পার্টনার কোম্পানি আছে, সেখানে ইউআই ইউএক্স এর যে ভ্যাকেন্সি গুলো থাকে সেইখানেও আসলে আপনাদের একটা সুযোগ থাকে ওইখানে জবের একটা সুযোগ পাওয়া। সো
সো যারা আসলে সাকসেসফুলি আমাদের ক্যারিয়ার পাথগুলো কমপ্লিট করে তাদের জন্য আমরা জব প্লেসমেন্টেও আলাদা কাজ করে থাকি। অনেকে জানতে চেয়েছেন যে আজকের রেকর্ডিংটা পাওয়া যাবে কিনা, যে একটা ফর্ম দেওয়া হয়েছে, কাইন্ডলি ওইটা একটু ফিল আপ করে ফেলবেন। আমরা হচ্ছে আপনাদেরকে আহ, আজকের রেকর্ডিংটা সেন্ড করে দিব, বা আপনি যদি ইন্টারেক্টিভ কেয়ারস এর ইউটিউব চ্যানেলে যান আগামীকাল ইনশাল্লাহ রেকর্ডিংটা পেয়ে যাবেন। চ্যাটে আসলে আমাদের ক্যারিয়ার পাথটা লিংক দেওয়া হয়েছে, আমি আরেকবার দিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা আমাদের ক্যারিয়ার পাথটা মডিউলটা চেক করতে পারেন, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে কোনো সময় ইন্টারেক্টিভ ক্লাসের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, আমাদের টিম আপনাদের কাছে গেট ব্যাক করবে। সো স্বতন্ত্রতা, আমরা সেশন একদম শেষ পর্যায়ে চলে আসছে, আপনি লাস্ট যদি অডিয়েন্সের জন্য কিছু বলতে চান। আচ্ছা, সো আমি জাস্ট এটুকুই বলবো, আহ, যদি আপনি অ্যাকচুয়ালি আপনার কি বলবো সিরিয়াস থাকেন যে আমি ইউআইএক্স ফিল্ডে আমার ক্যারিয়ার করতে চান, লাইক আপনারা ইউনিভার্সিটিতে আছেন, আপনারা ইউনিভার্সিটি থেকে বের হয়ে অ্যাজ এ ইউআইএক্স ডিজাইনার হিসেবে মার্কেটে এস্টাবলিশ হতে চান, বা আপনি অলরেডি একটা জবে আছেন যেখানে আপনার ভালো লাগছে না, হয়তো আপনি ইউআইএক্স ফিল্ডে সুইচ করতে চান, সো তাদের জন্য বেসিক্যালি এই কোর্সটা। সো এই কোর্সটা বেসিক্যালি সাজানো হয়েছে একদম স্ক্র্যাচ থেকে, লাইক একদম বেসিক লেভেল থেকে, যারা কিছুই জানে না ওখান থেকে এই 6 মাসে 50+ ক্লাস করার পর আপনি অনেক কিছু জানবেন, আপনি ডিজাইন করতে পারবেন, আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, অ্যাপ ডিজাইন করতে পারবেন, আপনি ডিজাইন সিস্টেম বানাতে পারবেন, আপনি আপনার পোর্টফোলিও বানাতে পারবেন, কেস স্টাডি করতে পারবেন, রিসার্চ করতে পারবেন, টেস্টিং করতে পারবেন। সো এই সব কিছুই কিন্তু আপনি পারবেন, এবং একজন জুনিয়র ইউআইএক্স ডিজাইনার হিসেবে বা অ্যাজ অ্যান ইন্টার্নশিপ অপরচুনিটি হিসেবে আপনি মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন, এরকম যোগ্য আপনি হয়ে যাবেন, এইটুকু আমি বলতে পারি। বাট যেটা করতে হবে, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং নিয়মিত ক্লাস করতে হবে। সো হোপফুলি আপনারা এই ইউআইএক্স ক্যারিয়ার পাতে জয়েন করবেন, এন্ড হোপফুলি আপনাদের সাথে আমার ক্লাসে দেখা হবে আর কি। এইটুকু। থ্যাংক ইউ সো মাচ দাদা। সবাইকেও ধন্যবাদ আমাদের সাথে আজকের এই ওয়েবিনারে এতক্ষণ থাকার জন্য, এবং দাদাকে তো অবশ্যই ধন্যবাদ এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। আমাদের আশা থাকবে যে আপনাদের সবার সাথে লাইভ ক্লাসে দেখা হোক, বাট তাও যদি না হয় ইনশাল্লাহ নেক্সট কোনো ওয়েবিনারে দেখা হবে, বা আসলে আমাদের এক্সপেকটেশন থাকবে যে আপনারা ইউআই ইউএক্স এই ফিল্ডে আপনাদের ক্যারিয়ারটা খুব সুন্দরভাবে ডেভেলপ করতে পারেন, এবং আপনাদের জার্নিটা যদি ইন্টারেক্টিভ কোর্সের সাথে হয় তাহলে তো অবশ্যই আমরা সবাই খুশি হব। সো থ্যাংক ইউ এভরিওয়ান। স্বতন্ত্রতা, তাহলে আজকে আমাদের সেশনটা আমরা এখানে এন্ড করছি।